আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল। এই বল অধ্যায়ে নিউটনের গতির 3টি সূত্র ছিল। তার মধ্যে দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। আমরা এই সূত্রের বিশ্লেষণ করতে চাই সর্বপ্রথম, যা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং তোমাদেরকে জানতে হবে এবং এটা শিখতে হবে। তবে এটা অনেক সহজ, এবং আমি আরো বেশি সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো যাই, আমরা দ্বিতীয় সূত্রের বিশ্লেষণটা দেখে নিই। ধরে নিচ্ছি, আমি ধরি এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে চলছে। ওকে, ভালো কথা যে একটি বস্তু ইউ আদি বেগে চলছে, যে বস্তুটার ভর হলো এম। ওকে, তাহলে গতির অভিমুখে এফ মানের একটি বল প্রয়োগে বস্তুটি টি সময় পর শেষ বেগ ভি প্রাপ্ত হয়। আমরা এটা ধরে নিচ্ছি যে এম ভরের একটা বস্তু ইউ আদি বেগে চলছিল, গতির অভিমুখে, অর্থাৎ বস্তু যেদিকে যায় সেই দিকে আমরা এফ মানের একটি বল প্রয়োগ করেছি। ফলে এই বস্তুটা টি সময় পরে গিয়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। আমরা লিখেছি শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। আমি কটা জিনিস নিয়েছি? এম ভরের একটি বস্তু নিয়েছি যার আদি বেগ ছিল ইউ, যার গতির অভিমুখে এফ মানের একটি বল প্রয়োগ করেছি। তার মানে এটা হলো আমার প্রযুক্ত বল। গতির অভিমুখে যে বলটা প্রয়োগ করেছি সেটা হলো প্রযুক্ত বল। তাহলে এই প্রযুক্ত বলের কারণে বস্তুটা টি সময় পরে গিয়ে কত বেগ প্রাপ্ত হয়েছে? শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। বাস, এটা ছিল একটা ঘটনা আমার। এই ঘটনাকে আমরা এখন বিশ্লেষণ করব। চলো যাই। বস্তুর আদি ভরবেগ সমান কত হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আদি বেগ এবং ভর ধরি, তাহলে আদি বেগ এবং ভরের গুণফল, অথবা তুমি এভাবে বলতে পারো যে ভর এবং আদি বেগের গুণফলকে আমরা আদি ভরবেগ বলছি। তাহলে এম ইউ হবে। ভর হলো আমার এম এবং আদি বেগ হলো আমার ইউ, তাহলে আদি ভরবেগ হবে এম ইউ। যদি আমরা বলি বস্তুর শেষ ভরবেগ, তাহলে বস্তুটার ভর হলো এম এবং শেষ বেগ হলো ভি। এই হলো আমার শেষ ভরবেগ। আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। যেহেতু আমাদের দুইটা ভরবেগ ছিল, সুতরাং ভরবেগের পরিবর্তন যদি বের করতে চাই তাহলে অবশ্যই বিয়োগ করে বের করতে হবে। আমরা বস্তুর ভরবেগের পরিবর্তন নিয়েছি এম ভি মাইনাস এম ইউ। তাহলে এসো ভরবেগের পরিবর্তনের হার। আমি বলেছি তোমাদেরকে যে হার এই শব্দটি যতবার তোমার সামনে আসবে তুমি ততবার সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই, আমার এখানে সময় কত ছিল? টি, তাহলে আমি না টি দিয়ে ভাগ দিচ্ছি। এই হলো আমার ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এইটার মধ্য থেকে কি কমন নেওয়া যায় একটু দেখে নেই। এমটা কমন নেওয়া যায়, দেখো থাকে কি? তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার তুমি মনে করতে পারো কি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা সমান তুমি কি লিখতে পারো? অবশ্যই তুমি এটাকে লিখবা এম এ, অর্থাৎ
ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান আমরা এ লিখতে পারি। এ মানে হলো ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন। সুতরাং আমাদের ভরবেগের পরিবর্তনের হার এম এ। ভরবেগের পরিবর্তনের হার কত? এম এ। তাহলে আমরা এবার আসল কাজে ফিরে যাব, চলো যাই। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেয়েছি ভরবেগের পরিবর্তনের হার। সূত্রের দিকে লক্ষ্য করো। সূত্র তোমাকে কি বলেছে? যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ তুমি যে প্রযুক্ত বল এফ নিয়েছিলে সেটার সাথে এর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। তাহলে প্রযুক্ত বল এফ হলে এফ সমানুপাতিক এফ এ। এই যে ভরবেগের পরিবর্তনের হার হলো এম এ আর প্রযুক্ত বল হলো এফ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই আমরা সমানুপাতিক চিহ্ন দিয়েছি। এরপর এসো আমরা এফ সমান চিহ্ন দিতে চাই, অর্থাৎ আমরা সমানুপাতিক চিহ্ন কোনো দিনও পছন্দ করি না। সেহেতু আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটি সমান চিহ্ন এবং একটি ধ্রুবক ব্যবহার করতে হয়। তাহলে সেই ধ্রুবকটা কত ব্যবহার করব একটু দেখে আসি। আমরা এবার এফ সমান কে এম এ নিচ্ছি, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটি সমান চিহ্ন নিয়েছি এবং একটি সমানুপাতিক ধ্রুবক কে নিয়েছি। পরিচয় করে দেই, চলো যাই। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। একে একক বলের সংজ্ঞা দ্বারা অপসারণ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে তাদের কাছে একক বলের সংজ্ঞা এইটা একদমই নতুন একটি জিনিস। একক বলের সংজ্ঞাটা একদম নতুন জিনিস তাদের জন্য। সুতরাং একক বলের সংজ্ঞাটা কি এটা আগে জানা দরকার। চলো যাই, আমরা এটাকে জেনে নিই একক বলের সংজ্ঞাটা কাকে বলে। চলো যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, চলো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এই যে এফ সমান কে এম এ, এটা হলো 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম। ওকে, চলো এখন যাই আমরা একক বলের সংজ্ঞাটা দেখি। একক বলের সংজ্ঞাটা কেমন হবে আমরা লিখে দিচ্ছি এখানে। একক বলের সংজ্ঞা। ওকে ফাইন, একক বলের সংজ্ঞা। একক বলের সংজ্ঞাটা কি জিনিস? একক বলের সংজ্ঞা হলো যে একক ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগে বলের অভিমুখে একক ত্বরণ সৃষ্টি হয় তাকে একক বল বলে। ওকে ফাইন, আমি যা বলেছি তা তোমাকে বুঝাই দিচ্ছি। আচ্ছা ধরো এইটা একটা 1 কেজি ভরের বস্তু। এই 1 কেজি ভরের বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করেছ। এই যে আমি এর উপরে একটা বল প্রয়োগ করলাম। এখন বল প্রয়োগের ফলে আমরা জানি কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এই বস্তুটার বলের অভিমুখে, অর্থাৎ বল যেদিকে ত্বরণটাও ঠিক সেই দিকে, তাহলে যদি বলের অভিমুখে একক ত্বরণ সৃষ্টি হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, একক ত্বরণ সৃষ্টি হয়, তবে যে পরিমাণ বল তুমি প্রয়োগ করেছ সেই পরিমাণ বলকে আমরা বলবো একক বল। তার মানে হলো 1 নিউটন বল। 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বলের অভিমুখে একক ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলের নাম হলো একক বল বা 1 নিউটন বল। তাহলে আমি যে সংজ্ঞাটা লিখেছি সেটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ
ভর যদি হয় 1 কেজি, ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বল সমান কি পাবো আমি? 1 নিউটন। সেই বলটার নামই হলো একক বল বা 1 নিউটন বল। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? 1 নম্বর সমীকরণ কি ছিল আমার? এফ সমান কে এফ এ ছিল, কে এম এ ছিল। তাহলে এখন এফ এর মানটা 1 নিউটন বসিয়ে দাও। 1 কে এর মানটা তুমি জানো না, আমি লিখে দিলাম। এম এর মানটা 1 কেজি গুণন 1 নাও, আর এর মানটা হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে আবার একটা 1 নাও। তাহলে এবার তুমি কে সমান কত লিখতে পারো? 1 লিখতে পারো। কে সমান 1। এই কে এর মানটা আবার 1 নম্বর সমীকরণে বসায় দাও, শেষ। চলো যাই 1 নম্বর সমীকরণে বসায় দিই। 1 নং সমীকরণে কে এর মান বসাইয়া পাই। কি পাবো একটু দেখো। আমরা কি পাবো? এফ সমান ছিল আমাদের কে এম এ ছিল। তাহলে এফ সমান কে এর মানটা কত পেয়েছি আমরা? 1। এম এ যা ছিল তাই লেখো, এম এ। অতএব এফ সমান এম এ। এটাই ছিল তোমার নিউটনের গতির দ্বিতীয় সূত্রের বিশ্লেষণ। এফ সমান এম এ, এটা তৈরি করাটাই ছিল তোমার প্রধান কাজ। এফ সমান এম এ, এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্রের বিশ্লেষণ করে দিয়েছি আমরা। তাহলে আমরা যখন এই ব্যাপারগুলো বুঝে বুঝে পড়ব, একদম পার্ট বাই পার্ট আমরা যখন করতে থাকবো বা করতে শিখবো, তখন কিন্তু কখনোই তোমার ফিজিক্স কঠিন মনে হবে না। আর যদি তুমি মুখস্থি করার চেষ্টা করো, তাহলে 100% তোমার কাছে ফিজিক্সটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য একটু একটু করে বুঝে বুঝে তুমি করো, দেখো তোমার ফিজিক্সের মধ্যে অনেক মজা খুঁজে পাবে। যেমন আমি এখানে এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম, দেখো একদম ইজিভাবে আমরা এটাকে বের করে নিয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে যাই আমরা এবার দেখি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আর কি কি কাজ করা যায়। চলো আমরা এবার এটা একটু দেখে নিই। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছিলাম, আমরা 2 নাম্বার, এটা আমরা জানি এফ সমান এম এ, আমরা জানি। আচ্ছা, এখানে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই যে ধরো তুমি 5 কেজি ভরের একটি বস্তুর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করেছো। আমি ধরে নিচ্ছি আমাদের বস্তুটা হলো 5 কেজি। 5 কেজি ভরের বস্তুর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করেছো। তাহলে এই বস্তুটার ত্বরণ পেয়ে যাব আমরা। আবার তুমি ধরো এইটা বস্তু, এর ভর হলো 5 কেজি, এবং এই বস্তুর উপর এবার আমি 20 নিউটন বল প্রয়োগ করেছি। তাহলে এই বস্তুর মধ্যেও একটি ত্বরণ পেয়ে যাব, কিন্তু 1 নম্বর বস্তুর উপর যে ত্বরণ পাবো, 2 নম্বর বস্তুর উপর তার চেয়ে বেশি ত্বরণ পাবো, বিকজ এখানে বল 10 নিউটন থেকে 20 নিউটন করেছেন। তাহলে বলের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের ত্বরণের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে ভর যেহেতু আমরা পরিবর্তন করিনি, তাহলে আমরা বলতেই পারি যে নির্দিষ্ট ভরের বস্তুর জন্য, এই কথা বলতে পারি কিনা, যেহেতু ভর 5 কেজি 5 কেজি ছিল। আরেকটা নিচ্ছে আমরা, ধরো এটাও 5 কেজি, এর উপরে আমরা এবার 50 নিউটন বল প্রয়োগ করব, তাহলে ত্বরণের পরিমাণটা আরও বেড়ে যাবে। তার মানে 5 কেজি 5 কেজি 5 কেজি, অর্থাৎ আমরা নির্দিষ্ট ভরের বস্তুর ওপর একবার এক এক পরিমাণ বল প্রয়োগ করে দেখব যে একবার এক এক রকম ত্বরণ পেয়ে গেছি আমরা। সুতরাং আমরা এই কথাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে এটা একটু দেখে আসি। চলো যাই, আমরা এটা একটু দেখব যে নির্দিষ্ট ভরের বস্তুর জন্য এম সমান
অবশ্যই আমরা কনস্ট্যান্ট লিখব, অর্থাৎ এমটা হলো কনস্ট্যান্ট বা ধ্রুব। তাহলে তুমি এসো এফ সমান কি লিখবা? এম এর জন্য আমরা কনস্ট্যান্ট লিখলাম আর এ লিখলাম। এম এর জন্য কি লিখলাম? কনস্ট্যান্ট। অর্থাৎ একই ভরের বস্তুর ওপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন বল প্রয়োগ করে বিভিন্ন সময় বিভিন্ন ত্বরণ নির্ণয় করে দেখতে চাই। তাহলে তোমরা বলো এই সমান চিহ্ন আর এই কনস্ট্যান্ট, এই দুটার পরিবর্তে তুমি কি লিখতে চাও? অতএব এফ সমানুপাতিক এ। তার মানে হলো নির্দিষ্ট ভরের বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেটা ত্বরণের সাথে সম্পর্ক হবে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যদি আমি অবজেক্টিভ আকারে তোমার সামনে উপস্থাপন করি তাহলে এটা কেমন হবে? তাহলে হবে যে নির্দিষ্ট ভরের বস্তুর ওপর বল 3 গুণ বৃদ্ধি করলে তার ত্বরণ কত গুণ বৃদ্ধি পাবে। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সুতরাং বলকে যদি তুমি 3 গুণ বাড়িয়ে দাও তাহলে তোমার ত্বরণটাও 3 গুণ বেড়ে যাবে। যদি তুমি বল 10 গুণ বৃদ্ধি করো তাহলে তোমার ত্বরণটাও 10 গুণ বৃদ্ধি পাবে। শর্ত একটি, আর সেটা হলো নির্দিষ্ট ভরের বস্তু হওয়া দরকার। যদি নির্দিষ্ট ভরের বস্তু হয় তবে বলের সাথে ত্বরণের সম্পর্ক হবে সমানুপাতিক সম্পর্ক। এইটা তোমার মুখস্থি করার দরকার নাই। তুমি শুধু ইকুয়েশনের দিকে তাকাও যে নির্দিষ্ট ভর যদি তুমি নাও, এম এর মান যদি তুমি কনস্ট্যান্ট ধরো, তাহলে তুমি একা একাই পেয়ে যাবে এফ সমানুপাতিক এ। অর্থাৎ বলকে দ্বিগুণ করলে ত্বরণটাও দ্বিগুণ হবে, বলকে 5 গুণ করলে ত্বরণটাও 5 গুণ হবে, বলকে যদি 3 গুণ হ্রাস করো বা কমিয়ে দাও তাহলে ত্বরণটাও 3 গুণ হ্রাস পাবে বা কমে যাবে। এটাই হলো আমার সম্পর্ক। কার? বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। কখন? যখন তোমার বস্তুর ভরটি কনস্ট্যান্ট থাকে। যখন তোমার বস্তুর ভর কনস্ট্যান্ট থাকে তখন তোমার বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক হবে সমানুপাতিক সম্পর্ক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ তোমরা। ওকে, চলো যাই আমরা এবার আর কি করা যাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতির প্রথম সূত্রকে প্রতিপাদন করা যায় কিনা আমরা একটু দেখে আসি। চলো যাই। 3 নাম্বার, আমরা জানি এফ সমান এম এ। এটা কোন সূত্র হিসেবে জানি আমরা? এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান হলো এম এ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার এসো আমরা একটু দেখে নিই যে আমরা এম লিখলাম। আমরা জানি এ মানে হলো ত্বরণ, আর ত্বরণের পরিবর্তে আমরা তো লিখতেই পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কারণ আমরা জানি ত্বরণ এ সমান হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা জানি। আমরা এর পরিবর্তে এটা লিখেছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার এসো আমরা এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে এইভাবে লেখা যাবে ডিভাইডেড বাই টি। আমি কিচ্ছু করি নাই, একদম কিছু করি নাই। আমি শুধুমাত্র একটু চেহারাটা সুন্দর করে লিখেছি, এই যে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে, ফাইন। এবার এসো প্রথম সূত্রানুসারে প্রযুক্ত বল এফ সমান 0। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এই কথাটা কোথায় পেলেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে করে দিতে চাই নিউটন তার প্রথম সূত্রে বলেছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তার মানে বাহির থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, তার মানে প্রযুক্ত বল ইকুয়াল টু 0। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কি হয়? স্থির বস্তুটা স্থির থাকে, গতিশীল বস্তুটা সুষম গতিতে চলতেই থাকে। কোন পথে? সরল পথে। এটাই ছিল নিউটনের প্রথম সূত্র। তাহলে আমি কি বলতে পারি যে নিউটনের প্রথম সূত্র অনুসারে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 0? কেন বললাম? কারণ নিউটন বলেছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তার মানে বাহির থেকে কোনো বল যদি ক্রিয়া না করে, তাহলে কি আমি বলতে পারি না এখানে এফ ইকুয়াল টু 0 বসানো যাবে? ওকে, ফাইন। চলো যাই, আমরা এফ এর মানটা 0 বসিয়ে দিলাম। এরপর আমরা কি লিখবো? এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
এবার তুমি বর্জ্য গুণ করে দিতে পারো এম ভি মাইনাস ইউ সমান 0 বা ভি মাইনাস ইউ সমান 0, কারণ এমটা ছিল গুণন, ওই পাশে গেলে আমার 0 ডিভাইড বাই এম হয়, তার মানে সেটাও 0। এরপরে অতএব ভি সমান ইউ লেখা যায়। তো তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই, এটাই হলো আমার নিউটনের প্রথম সূত্র। এখন আবারও তুমি চিন্তায় পড়ে গেছো, এটা কি করে নিউটনের প্রথম সূত্র হয়? নিউটনের প্রথম সূত্র ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে, সরল পথে চলতে থাকে। এটা কি করে নিউটনের প্রথম সূত্র হয়? সুপ্রিয় শিক্ষার্থীরা, নিউটন কিন্তু স্পষ্ট বলেছেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে, এই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় নাই, তাহলে স্থির বস্তু স্থির থাকে। আমি ধরে নিচ্ছি আমার এটা একটা বস্তু, এই বস্তুটা স্থির বস্তু, তার মানে আদিবেগ ইকুয়াল টু 0। স্থির বস্তু স্থির থাকে। আমি যদি এখন এই বস্তুটার আদিবেগ 0 ধরি, তাহলে ধরলাম 5 সেকেন্ড পরে এর বেগ 0, 10 সেকেন্ড পর বেগ 0, 1 দিন পর বেগ 0, 2 দিন পর বেগ 0, তার মানে শেষ বেগটাও 0। তাহলে তুমি বলো ইউ সমান যদি 0 হয় আর ভি সমান যদি 0 হয়, তাহলে তুমি বলতে পারো কিনা ইউ সমান ভি? অবশ্যই পারো। আবার ধরো তোমার হাতে একটি বস্তু দিলাম আমি, এই বস্তুর আদিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। নিউটন বলেছিল যে গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে। তাহলে এই বস্তু যদি সুষম গতিতে চলতে থাকে, তাহলে তুমি বলো এর আদিবেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 5 সেকেন্ড পর তার বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। 1 ঘন্টা পর তার বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। 1 দিন পর তার বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ বেগটাও হবে ভি সমান হবে 10 মিটার পার সেকেন্ড। এই জন্যই আমরা বলেছিলাম যে গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে, তার মানে বেগের কোনো পরিবর্তন হয় না, তার মানে আদি বেগও যা, শেষ বেগটাও তাই। তাহলে ভি সমান যদি 10 মিটার পার সেকেন্ড হয় আর শেষ বেগ আদি বেগ ইউ সমান যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে শেষ বেগ ভি সমানও হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলতে পারো কি ইউ সমান ভি? অবশ্যই বলতে পারো। তাহলে যদি তুমি ইউ সমান ভি বলো, এখানেও যদি ইউ সমান ভি বলো, তাহলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে। ওটা ছিল বাংলা ভাষা দিয়ে বলা, আর এটা হলো ম্যাথ দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া। তাহলে তুমি এখন বলো, যদি আমার ভি সমান ইউ হয় অথবা ইউ সমান ভি হয়, তাহলে তুমি বলতে পারো কিনা যে এটাই নিউটনের প্রথম সূত্র? লিখে দাও, ইহাই নিউটনের প্রথম সূত্র। বাস, এটা ছিল আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। আসলে আমি আবারও বলছি যে ফিজিক্স যদি তুমি বুঝে পড়ো, তাহলে তোমার কাছে ফিজিক্স কখনোই কঠিন হবে না। আর আমরা চাই যে ফিজিক্সটাকে সবচেয়ে সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা। স্কুল 71-এর সঙ্গে থাকো, তাহলেই তোমার কাছে ফিজিক্সটা সবচেয়ে বেশি মজার সাবজেক্ট হবে। সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।